বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আজকে আমি পরমাণুর পর্যায়ভিত্তিক ধর্মবলী নিয়ে আলোচনা করব। এর সাথে রিলেটেড যে সমস্ত টপিকগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। পর্যায়ভিত্তিক গতি হলো বিন্দু বা একটা নির্দিষ্ট স্থান। এই নির্দিষ্ট একটা স্থানকে যদি কেন্দ্র করে গতিশীল বস্তু যদি নির্দিষ্ট সময় পর পর বারবার অতিক্রম করে, এই যে একটি গতিশীল বস্তু একটি নির্দিষ্ট স্থান বা অঞ্চলকে বারবার অতিক্রম করলো, এই গতিটাকে বলা হয় পর্যায়ভিত্তিক গতি। ঠিক পর্যায়ভিত্তিক গতির সাথেই সম্পর্কযুক্ত হলো পর্যায়ভিত্তিক ধর্ম বা বৈশিষ্ট্যাবলী। পর্যায়ভিত্তিক ধর্ম বা বৈশিষ্ট্যগুলো কি? পর্যায়ভিত্তিক ধর্ম বা বৈশিষ্ট্য হলো গিয়ে পরমাণু বা মৌলের সময় নির্দিষ্ট কিছু ধর্ম বা বৈশিষ্ট্য পর্যায় পরপরই যে সমস্ত ধর্ম বা বৈশিষ্ট্যগুলো লক্ষিত হয় বা দেখা যায় তাদেরকে বলা হয় পর্যায়ভিত্তিক ধর্ম বা বৈশিষ্ট্য। তো মৌলের পর্যায়ভিত্তিক ধর্মগুলো কি কি? পরমাণুর আকার একটা পর্যায়ভিত্তিক ধর্ম, তারপর পরমাণুর যোজনী, তারপর আণবিক শক্তি, ইলেকট্রন আসক্তি, তারপর দেখা গেছে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, এগুলো সমস্ত সকল জিনিসই একটি পর্যায়ভিত্তিক ধর্ম বা বৈশিষ্ট্যর আওতাভুক্ত। পরমাণুর আকার যেহেতু একটি পর্যায়ভিত্তিক ধর্ম বা বৈশিষ্ট্য, সুতরাং আমি পরমাণুর আকারটা নিয়ে আলোচনা করি। পরমাণুর আকার পর্যায়ভিত্তিক যে একটা ধর্ম বা বৈশিষ্ট্য পরমাণুর আকার, আসলে এটা কি? একই পর্যায়ে যদি আমরা জানি বাম থেকে ডানে যায়, যদি বাম থেকে ডানে যায় একই পর্যায়ের, যেমন সোডিয়াম একটা পর্যায়ে অবস্থিত 3 নম্বর পর্যায়ে, এই পরবর্তী পরমাণু সমূহ ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন ইত্যাদি দেখা গেল কি একই পর্যায়ে একই আছে, 3 আছে। বাম থেকে ডানে গেল, এদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাইছে, কিন্তু নতুন করে কোনো শক্তি স্তর সংযোজিত বা যুক্ত হয় নাই। একই পর্যায়ের বাম থেকে ডান গেলে কি হয়? পরমাণুর আকার হ্রাস পায়। আর উপর থেকে একই গ্রুপের যদি উপর থেকে নিচে যাওয়া যায়, পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, শক্তি স্তর বৃদ্ধি পাচ্ছে। এই কারণে মৌলের ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে। ব্যাসার্ধ বৃদ্ধি পাচ্ছে কিভাবে, এটা আমি আলোচনা করি। তো আমরা সবাই কুলম্বের সূত্রের সাথে পরিচিত। কুলম্বের সূত্রটা কি? কুলম্বের সূত্র হইল যদি নির্দিষ্ট দূরত্বে দুইটি চার্জিত বস্তু বা আধান রাখা হয়, এই নির্দিষ্ট দূরত্বে আধান দুইটার গুণফল তাদের ক্রিয়াশীল বলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এখন আমার আধানটা কি? যেখানে ক্রিয়াশীল যে বলটা আছে, এই ক্রিয়াশীল বলটাকে আকর্ষণধর্মী বল না বিকর্ষণধর্মী বল, এটা আমার একটু জানার আছে। তো আমরা জানি যে সমধর্মী চার্জ প্লাস প্লাস মাইনাস মাইনাস পরস্পরকে বিকর্ষণ করে, আর বিপরীতধর্মী চার্জ যেমন একটা প্লাস আর একটা মাইনাস, বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। তার মানে যেহেতু পরমাণুর আকার একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এদের সর্ববহিষ্ঠ শক্তি স্তর ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়। তার মানে অবশ্যই এখানে একটা আকর্ষণ জনিত বল আছে। তার মানে অবশ্যই আমার যে পরমাণুর যে আধান বা চার্জ, একটা হলো পজিটিভ চার্জ আর একটা হলো নেগেটিভ চার্জ। তো পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ কীভাবে, এটা আমি নির্ণয় করে দেখাই। যদি আমি সোডিয়াম নেই, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, পারমাণবিক সংখ্যা 11, তার মানে বোঝা গেল সোডিয়ামের ভিতর প্রোটন আছে 11টা, ইলেকট্রন আছে 11টা। তার মানে এখানে যে আমি আধান বা চার্জ নিয়েছিলাম, আধান বা চার্জ হলো যে সোডিয়ামের যে প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যার গুণফল, অর্থাৎ সোডিয়ামের প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যার গুণফল সমানুপাতিক এদের মধ্যকার আকর্ষণজনিত বল। কাদের মধ্যকার আকর্ষণ জনিত বল? এই সোডিয়াম পরমাণু ইলেকট্রনের সাথে এদের ধনাত্মক চার্জ বিশিষ্ট কেন্দ্র বা প্রোটনের সাথে যে একটা স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল আছে, এইটা হলো এফ। তার মানে দেখা গেল সোডিয়ামের ক্ষেত্রে এই আকর্ষণ বলের মান কত আসে? 11 × 11 মানে 121। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে 12 × 12 144, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 13 13 169, সিলিকনের ক্ষেত্রে 14 14 196, ফসফরাসের ক্ষেত্রে 15 15 225। এভাবে দেখা গেল কি এদের যে আকর্ষণজনিত বল পর্যায়ক্রমে কি একই পর্যায়ের বাম থেকে ডানে যাওয়ার সাথে সাথে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ওদের নতুন কোনো শক্তি স্তর সৃষ্টি হচ্ছে না। আর যেহেতু নতুন কোনো শক্তি স্তর সৃষ্টি হচ্ছে না, এই কারণে ওদের ভিতর যে ক্রিয়াশীল আকর্ষণ বলটা, আধানের কারণে যে সৃষ্ট আকর্ষণ বলটা, এই আকর্ষণ বলটা ক্রমান্বয়ে বাড়তেছে। আর আকর্ষণ বল বাড়ার কারণে কি হইতেছে এটা আমি একটু বলি। আকর্ষণ বলের এই যে ক্রমটা দেখালাম, আকর্ষণ বল পর্যায়ক্রমে বাড়তেছে। আকর্ষণ বল বাড়ার কারণে কি হলো? ধরি আমি সোডিয়ামের ক্ষেত্রে থেকে শুরু করে, যেহেতু 3 নম্বর পর্যায়ে অবস্থিত, ধরলাম সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ এইটা ধরলাম আমি, তারপর ধরলাম ম্যাগনেসিয়ামের এইটা, তারপরে ধরলাম অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, প্রত্যেকটা 3 নম্বর পর্যায়ে অবস্থিত। আমি ধরলাম এই 5টার ক্ষেত্রে ওদের
তৃতীয় শক্তি সেম সাইজের। এখন পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমি জানি আকর্ষণ শক্তি বৃদ্ধি পায়। আর আকর্ষণ শক্তি বৃদ্ধি পাইলে কি হয়, কুলম্বের সূত্র অনুযায়ী আকর্ষণ শক্তির সাথে আবার দূরত্বের একটা ব্যস্তানুপাতিক সূত্র আছে। তো আকর্ষণ বাড়ার সাথে সাথে দূরত্ব হ্রাস পায়। আর দূরত্ব হ্রাস পাওয়া মানে কি, নিউক্লিয়াসে থাকে প্রোটন বা পরমাণু কেন্দ্রের সাথে ইলেকট্রনের যে একটা দূরত্বটা হ্রাস পায়, পর্যায়ে বাম থেকে ডানে আমি যতই যাইতেছি আমার আকর্ষণ শক্তি ততই বাড়তেছে। আর আকর্ষণ শক্তি বাড়ার কারণে এই যে সর্বপরিস্থ শক্তি স্তরের সাথে ইলেকট্রনের যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলটা, এটার মান ক্রমান্বয়ে বাড়তেছে। বাড়ার ফলে দেখা গেল একটা পরমাণু তৃতীয় শক্তি স্তর থাকা অবস্থা আর আকারটা এতটুকু হওয়ার কথা ছিল, কিন্তু আকর্ষণ বল যেহেতু বেশি, দূরত্ব মান হ্রাস পাবে, অর্থাৎ সামনের দিকে একটু ক্লোজ নিয়ে আসবে। যেহেতু সামনে নিয়ে আসে তার মানে কি, পরমাণুটার ব্যাসার্ধ বা আকারটা ক্রমান্বয়ে হ্রাস পাইতেছে। এই জন্য একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কি হয়, পরমাণুর আকার হ্রাস পায়। কারণ কি, আকর্ষণ বল বেশি, দূরত্বর মান কম। তারপরে হলো যে একই গ্রুপে, যদি আমি একই গ্রুপে উপর থেকে নিচে গেলে কি হয়, একই গ্রুপে যদি উপর থেকে নিচে যাই তাহলে দেখা গেল পরমাণুর পারমাণবিক সংখ্যা বাড়তেছে। পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথে নতুন করে শক্তি স্তর সৃষ্টি হইতেছে। লিথিয়ামের ক্ষেত্রে দেখা গেল আমার পর্যায় দুইটাই, সোডিয়ামের ক্ষেত্রে পর্যায় পাওয়া যায় 3টা। লিথিয়ামের ক্ষেত্রে পর্যায় পাওয়া যায় 2টা, সোডিয়ামের 3। তারপরে দেখা গেল পটাশিয়ামের ক্ষেত্রে আরেকটা বাড়বে 4টা, ওইটা হবে 2, 3, 4, 5, 6, 7। একই গ্রুপের উপর থেকে নিচে যতই যাওয়া যায় এদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। আর পারমাণবিক সংখ্যা বাড়ার সাথে সাথেই এদের নতুন করে শক্তি স্তর সংযোজিত হয়। সর্বশেষ কক্ষপথটা নতুন করে ক্রমান্বয়ে বাড়তে থাকে। যেহেতু নতুন করে শক্তি স্তরটা বাড়তেছে, অর্থাৎ পরমাণুটা কি নতুন পর্যায়ে সৃষ্টি হইতেছে, অর্থাৎ প্রধান কোয়ান্টাম নাম্বারের মান বাড়তেছে। এই কারণে পরমাণুটার আকার তুলনামূলকভাবে কি হইতেছে, বাড়তেছে। আমরা জানি প্রধান কোয়ান্টাম নাম্বার পরমাণুর আকার নির্দেশ করে। যেহেতু নতুন করে একটা পর্যায় সৃষ্টি হইতেছে, অর্থাৎ পরমাণুর প্রধান কোয়ান্টাম নাম্বারের মানও বাড়তেছে, পরমাণুর নতুন পর্যায় সৃষ্টি হইতেছে, পরমাণু আকারে বাড়তেছে। এখন আকারে বাড়ছে কিভাবে, আমরা জানি উপর থেকে নিচে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পায়। পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ব্যাসার্ধ বা নতুন শক্তি স্তর সৃষ্টি হয়। নতুন শক্তি স্তর সৃষ্টি হলে কি হয়, নিউক্লিয়াস থেকে ওই নতুন যে শক্তি স্তরটা সৃষ্টি হলো তার দূরত্বটা বৃদ্ধি পায়। আর দূরত্ব যদি বৃদ্ধি পায়, আমরা কুলম্বের সূত্র মতো জানি আকর্ষণ বল হ্রাস পায়। অর্থাৎ একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে পরমাণুর শেষ কক্ষপথ, যেমন সোডিয়াম, ম্যাগনেসিয়াম, এই পর্যায়ে শেষ কক্ষপথ ইলেকট্রনের সাথে যে এর নিউক্লিয়াসের যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মান এই ক্রমান্বয়ে যেভাবে বাড়তেছে, উপর থেকে নিচে গেলে ঠিক বিপরীতভাবে উপর থেকে নিচে গেলে এই প্রত্যেকটি পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রনের সাথে এদের নিউক্লিয়াসের স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মান হ্রাস পায়, যা আমি কুলম্বের সূত্র দ্বারা বুঝতে পারি। এইটাই হলো পরমাণুর আকার রিলেটেড। তো প্রত্যেকটার জন্য মান নির্ধারিত আছে। যদি আমরা মান ক্যালকুলেটিং করি, দেখা গেল এটার মান 1.91 অ্যাংস্ট্রম, এভাবে সিরিয়ালি আছে। প্রত্যেকটার মান ক্রমান্বয়ে হ্রাস পাইতে থাকে। অর্থাৎ একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায়, উপর থেকে পরমাণুর আকার বা পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়।